তোকে তো পরে দেখে নেব। আর দেখেছিস, বিয়ে করেই তো বউয়ের আঁচল ধরে হাঁটবি, তখন তো চোখে মুখে শুধু বউ আর বউ। সাব্বিরের কথা শেষ করতেই হাসতে হাসতে চলে গেল। সেদিকে উজবুকের ন্যায় তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে নীরব। কালো বোরকায় নিজেকে আবৃত করে নেয় মিম। ফ্যাকাশে মুখে কোনো রংচং ব্যবহার করেনি সে। ফারিয়া বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, মিমাপু, আমি ভেবেছিলাম আমরা ম্যাচিং ড্রেস পরবো, কিন্তু তুমি এটা কি পরলে? ফারিয়ার কথা কানে যেতেই মেহরিমা আর ঝুমুর সেদিকে তাকায়। ফারিয়ার মতন তারাও অবাক। মেহরিমা বিস্মিত কণ্ঠে বলল, এ আমি কি দেখছি? আমার বউই বোরখা পড়েছে। মিম হেসে ফেলল। নিকাব পড়তে পড়তে বলল, পর্দা কি শুধুই আমার বোনদের জন্য এনেছো? না তা নয়, কিন্তু তুমি তো বোরখা পরো না, তোমার নিঃশ্বাস আটকে আসে সবসময় বলতে। দুনিয়ার গরমই সহ্য করতে পারি না, তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব বল? কেউ আর কিছু বলল না, তবে মিমের ওপর থেকে দৃষ্টিও সরল না। শান্তা মিমের পরিবর্তন কিছুটা জানে, তাই সে খুব একটা অবাক হলো না। বসা থেকে দাঁড়িয়ে বলল, চল এবার যাওয়া যাক। সবাই হাঁটা ধরে, তবে ফারিয়ার মুখ ভার। বাড়ির প্রতিটা মেয়ে বোরখা পরেছে, শুধু সে গাউন পরে গাল ভর্তি মেকআপ করে সং সেজে যাচ্ছে। যেতে যেতে দাঁড়িয়ে পড়ে। আয়নায় একবার নিজেকে দেখলো সে, কেমন বেখাপ্পা লাগছে না? বিশাল শীতল পাটির উপর বসে আছে তামান্না, দৃষ্টি তার হাতের মেহেন্দির উপর নিবদ্ধ। তাকে ঘিরেই বসে আছে খানভিলার মেয়েরা, তার চারপাশে সামান্য জায়গা খালি নেই। দুপক্ষের মেয়েদের বড়সড় একটা জট বেঁধেছে। সাজানোর দায়িত্ব কে নেবে সেটা নিয়ে কতক্ষণ তর্ক বিতর্ক চলল। শেষে সিদ্ধান্ত হলো, যাদের বাড়ির বউ তারা নিজের মতন করে সাজিয়ে নেবে। সাজগোছের ব্যাপারে পুরাই অজ্ঞ ঝুমুর। মেহরিমা তাই মুখ বন্ধ করে চুপ রইল তারা। শেষে সাজানোর দায়িত্ব মিম নিয়ে নেয়। সে আবার এইসব ব্যাপারে বেশ পটু। মিম নিপুণ হাতে সাজানো শুরু করে তামান্নাকে। ভারী মেকআপের আস্তরণে তাকে চেনা বড় দায়। পিছনে দাঁড়িয়ে ফারিয়া তার চুলগুলো খোপা করে ফুল গুজে দিচ্ছে। লাল গোলাপ আর রজনীগন্ধার পুরো খোপা আকর্ষণীয় লাগছে। শান্তা শাড়ির ভাঁজ খোলে, গাঢ় খয়েরি রঙের বেনারসি শাড়িটা বাঙালি স্টাইলে পরিয়ে দেয়। দুহাত ভর্তি করে লাল পাথরের চুড়ি পরিয়ে দেয় শান্তা। হাত নাড়তে নাড়তে চুড়িগুলো রিনঝিন শব্দে বেজে ওঠে। শেষেমেশে একে একে কান, গলায়, নাকে, কোমরে সোনার গয়না দিয়ে মুড়িয়ে দেয় তামান্নাকে। মিম তার মাথায় লাল জর্জেটের ওড়না টেনে দেয়। সাজানো শেষে শান্তা হেসে বলল, মাশাআল্লাহ, কোন রাজ্যের রানী গো তুমি? চেনাই যাচ্ছে না। মেরিমা হিষ্টচিত্তে আওড়ায়, দেখতে হবে না ভাবিটা কার? মিম কথায় ফরন কেটে বলে, অবশ্যই আমার। ফারিয়া হাত উঠিয়ে বলল, থামবে তোমরা? আমার চিন্তা হচ্ছে নীরব ভাইয়ের হার্ট এত বড় একটা ধাক্কা দিতে পারবে কিনা। তার কথা সবাই গোল গোল চোখে চায়। শান্তা বলল, মানে? মানে হচ্ছে ওনার জন্য এমনিতেই বেশি চাপ নেওয়া ক্ষতিকর, তার উপর যদি তামান্না ভাবির এই ভয়ঙ্কর রূপ দেখেন, তাহলে নির্ঘাত অজ্ঞান হয়ে 3 দিন পরে থাকবে। ফারিয়া কথা শেষ হতেই সবাই হো হো করে হেসে উঠল। যেন তেন হাসি নয়, একেবারে ঘর কাঁপানো হাসি। তামান্না লজ্জা পেল। কেমন জড়সড় হয়ে গেল মেয়েটা। মনের আনাচে কানাচে প্রগাঢ় অনুভূতির ছোঁয়া বয়ে যাচ্ছে তার। ছোট্ট বুকটা দ্রু দ্রু করে কেঁপে ওঠে। ঝুমুর তামান্নাকে খুঁটি খুঁটি দেখছে, কোনো দিক থেকে তার সাথে মিল সে খুঁজে পাচ্ছে না। মেহরিমাকে আলতো ধাক্কা দিয়ে বলল, কিরে বল, আমি আর ভাবি কি একরকম? আমিও কোনো মিল দেখছি না, তবে বুবুই যখন বলেছে তোদের মিল আছে, তবে অবশ্যই আছে। স্টেজে গম্ভীর মুখে বসে আছে নীরব। পাশেই তার ফাজিল বন্ধুমহল এমনভাবে হাসাহাসি করছে, মনে হয় টুথপেস্টের অ্যাড দিচ্ছে। সাব্বির এর মধ্যে কয়েক ধাপ এগিয়ে মেয়েদের বাড়ির কিছু মুরব্বির সামনে বসা, কিন্তু সে যেন বুঝেই না কিছু। নাদান বাচ্চার মতন রসিয়ে রসিয়ে গল্প করছে। নীরব চাপা স্বরে ধমকিয়ে ওঠে, দাঁত কিরমিরিয়ে বলে, কি সমস্যা তোর? ছাগলের মতো দাঁতগুলো সব জায়গায় না দেখালে হয় না? সাব্বির একটু দমল, তবে পুরো দমে কথা ছাড়ল না। নীরবের পিঠে হালকা চাপ্পড় দিয়ে বলল, তোর মতো ললিপপ চষবো বসে বসে শালা। তোর বোনকে বিয়ে করেছি আমি, তাহলে তোর শালা হলাম কি করে? হুরর, বেশি কথা বলিস না। তারপর মুখে হাত দিয়ে হেসে বলল, বাসর রাতের জন্য প্রস্তুত তো বন্ধু? ফায়াজ এতক্ষণে কান পেতে কথাটা শুনল, এবার হু হা করে হেসে উঠল। বলল, বয়স কম হলে প্রস্তুত থেকেও লাভ নেই,
সব আশায় জল ঢেলে স্লিপিং পিল খেয়ে ঘুমোতে হবে। তার কথায় একচোট হাসলো সবাই, কিন্তু নীরব থমথমে মুখ করে বলল, 20+। ফারাজ আর সাব্বির গালে হাত দিয়ে একসাথে টেনে টেনে বলল, আরে বাবা, তুমি তো তাহলে খুশিতে বাতাসে উঠছো। স্বাদের বাসর। তার কথা শেষ করে আবার হেসে উঠল। নীরব হতভম্ব হয়ে তাকালো। এত হাসাহাসির কিছুই দেখছে না সে। কই, তার তো হাসি পাচ্ছে না। এর মধ্যে কাজী সাহেব আসলেন, বিয়ে পড়ানো শুরু করলেন। নীরবের দিকে কাবিননামা এগিয়ে দিয়ে কবুল বলতে বললেন। নীরব কিয়ৎক্ষণ চুপ থাকলো, বুক ফুলিয়ে গভীর শ্বাস ছাড়ল সে। বিষণ্ণ মুখে সামনে বসে থাকা বাবা আর কাকার পানে চাইলো। মনে মনে ভাবলো, সত্যি তুই আমার হলি না ঝুমুর রানী। আমাদের চলার পথ এখন পুরোপুরি ভিন্ন। দিন শেষের জয় তোরই হলো। তোর জন্যই বিয়েটা করেছি। জানি না বাকি দিনগুলো কিভাবে কাটবে, তবুও তোর স্মৃতিগুলো আমাকে ক্ষণে ক্ষণে পোড়াবে। সে ছোট ছোট করে বার দুয়েক শ্বাস ফেলে ব্যথাতুর খসখসে গলায় বলল, আলহামদুলিল্লাহ, কবুল। সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। লতিফ খানের মুখে দেখা দিল চওড়া বিস্তর হাসি। নীরব সহজ চোখে তার দিকে তাকাতেই হাসি কমে এলো, পলক ফেললো এলোমেলো। সবার গল্প গুজব আর হাসি ঠাট্টার মধ্যে কাজী সাহেব দরজায় এসে দাঁড়ালেন। তার সাথে এসেছেন তামান্নার ভাই বাবা। তারা আসতে একজন মহিলা দুপাশে মেলা পর্দাটা তাদের সামনে টেনে দিল, যেন মেয়েদের দেখা না যায়। কাজী সাহেব কাবিননামা এগিয়ে দিয়ে বললেন, বলো মা, কবুল। তামান্না স্তব্ধ হয়, ঠোঁট ফুঁড়ে কান্না বেরিয়ে আসে তার। কাজী সাহেব আবার বলতে বললেন। তামান্না দুদিকে মাথা নেড়ে কান্না শুরু করে। তামান্নার মা দূরে দাঁড়িয়ে কাঁদছে। তার ছোট্ট মেয়েটা আজ বড় হয়ে গেছে। সবকে যে ছেড়ে ছুঁড়ে বিদায় নেওয়ার সময় এসেছে তার। তামান্নার কাকি আর মামি এসে বসে তার পাশে। একে একে শান্তারা সবাই তাকে ঘিরে বসে। সবাই তাকে বোঝায়, তাড়া দেয়, কিন্তু হায়, সে পারছে না বলতে। সে পারছে না মা বাবার মায়া ছেড়ে অচেনা অজানা জায়গায় যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে। শুধু কেঁদেই গেল মেয়েটা। কাজী সাহেব চুপ থেকে সময় নিলেন। এটা তার জীবনের প্রথম নেই, বহু অভিজ্ঞতা আছে তার। একটু সময় তামান্না থামলো, নাক টেনে টেনে বলল, কবুল। ফের আবার কান্নায় ভেঙে পড়ল। কাজী সাহেব ধাতস্থ হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, এবার এই পেপারে সাইন করো মা। তামান্না কলম হাতে নিল, কাপা কাপা হাতে সই করে তার মায়ের দিকে ফিরে তাকালো। ভদ্রমহিলা একজনকে জড়িয়ে ধরে কাঁদছে। কিছুতেই যেন নিজেকে থামাতে পারছেন না তিনি। বিয়ের পাট চুকিয়ে আসতেই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন কনেপক্ষ। পুরুষদের জন্য আলাদা প্যান্ডেল আর মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল। তবু ঝুমুররা রুমেই বসেছে খেতে। দস্তরখান বিছিয়ে তাদের খাবার ব্যবস্থা করা হলো। ফারিয়া অবশ্য অতিথিদের সাথেই বসলো। বিয়েবাড়িতে আসার সময় হুট করে হওয়া মন খারাপটা তার গায়েব হয়ে গেল। অনুষ্ঠানে অনেক মেয়ে চুল টুল ছেড়ে দিয়ে আরও রং ঢং করে এসেছে। সে তো তবুও হিজাব পরেছে। এসব ভেবে ভেবেই নিজেকে বুঝ দিল ফারিয়া। এখানে আসার পর তার অবশ্য কয়েকটা পাতানো বান্ধবীও হয়ে গেছে। বিভিন্ন পোজের ছবি তুলেছে সে, আর যেখানেই আয়না দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দেখছে। সবার সাথে গল্প করতে করতে আদিবা খান কয়েকবার মেয়েকে দেখলেন। মেয়ের এইসব চঞ্চলতা ওনার একটুও পছন্দ হয় না। কই, ঝুমুর আর মেহরিমা তো এসেছে থেকে রুমে বসে আছে, তারা তো এমনটা টোটো করছে না। ওনার রাগ আকাশ ছুলো। কোথাও আসলে একটু নিজের ভদ্রতা বজায় রাখতে জানে না এই মেয়ে। তিনি একটা বাচ্চা মেয়েকে পাঠালেন ফারিয়াকে ডেকে আনতে। ফারিয়া আসলো, হাসিতে জলজল করছে তার শ্যামলা মুখশ্রী। এসেই কৈফিয়ত দেওয়ার বাহানায় বলল, এরা এত ভালো কি বলবো মা। আমাকে আর দেখেছে কখনো? দেখেনি, তবুও কত সুন্দর মিশে গেল। আদিবা খান খপ করে ফারিয়ার হাত ধরে নিজের পাশে বসিয়ে দেয়। চাপা স্বরে ধমকে বলল, কোথাও গেলে এত উড়াউড়ি আসে কোথা থেকে তোর? ঠাটিয়ে কান লাল করে দিব। অভদ্র মেয়ে, চুপচাপ বসে থাক, একটুও নড়বি না। ফারিয়ার হাসি খুশি মুখটা দপ করে নিভে গেল। নীরস মুখে বসে থাকলো সে। নীরবের সাথে এক রুমে বসানো হলো তামান্নাকে। চোখাচোখি হয়নি তখনও। তামান্না শব্দহীন কাঁদছে আর নিচু হয়ে চোখের পানি মুছছে। আত্মীয়রা সবাই একে একে এসে মিষ্টি আর শরবত খাইয়ে যাচ্ছে। তামান্নার মা আর বাবা আসতেই সে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে তার। তামান্নার মাকে সবাই জোর করে টেনে সরিয়ে নিয়ে যায়। ঠিক তখনই তামান্নার বাবা নীরবের হাতে তুলে দেন তার আদরের মেয়েটিকে।
কতটা অসহায় তিনি এক পর্যায়ে কেঁদে দিলেন। নীরবের খারাপ লাগলো। সে সদ্য হওয়া শ্বশুরের হাতের উপর হাত রেখে আশ্বস্ত করলো, চিরদিনের জন্য নিজের কাঁধে নিয়ে নিল অন্যের আমানতকে। ফিরল তার দিকে, কিন্তু মেয়েটি মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শাড়ি গহনার উপর দিয়ে ঢিলে ঢালা একটা বোরখা পরিয়ে পুরোপুরি ঢেকে দিল তামান্নাকে। দেখা যাচ্ছে না কিছু। সময় গড়ালো, বেজে উঠল বিদায়ের সুর। এবার যে যাওয়ার পালা। কারোর বাড়ির হাসি আনন্দে ভরে উঠবে, আর কারোর ঘর কানাই কানাই শূন্য হয়ে পড়ে থাকবে। কে দেখবে কার কান্না? একমাত্র মেয়েকে বিদায় দিতে গিয়ে শোকে পাগল প্রায় 2 মা বাবা। ভাই যখন বোনের কাছে আসে, ঠিক তখন চেপে রাখা কান্নাটা তীব্র শব্দ হয়ে বেরোয়। একে অপরকে জাপটে ধরে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে তুহিন কান্না জড়িত গলায় সান্ত্বনা দেয়। আর কত কাঁদবি পাগলি? আমাদের ছেড়ে কি একেবারে চলে যাচ্ছিস নাকি? বলতে বলতে আবার কেঁদে দেয় তুহিন। তামান্না জড়ানো গলায় কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া আমি আর তোকে জ্বালাবো না, তোর রুমে নিজের ভাগ বসাবো না, তোর প্রিয় খাবারেও ভাগ বসাবো না, এইবারই কেউ না, আমি কেউ না। এই একটা কথা নাড়িয়ে দিল প্রতিটি অন্তর, সবার চক্ষুধয় ভিজিয়ে দিল। তুহিন আরো শক্ত করে আঁকড়ে ধরল তামান্নাকে। চুপ, একদম চুপ। আবারও হাউ মাউ করে কান্না শুরু করলো দুজন। নীরব চুপচাপ সব দেখে যাচ্ছে। বলতে ইচ্ছা করছে, আজ না হয় না যাক, মন ভালো হলে যাবে। কিন্তু পারল না। এর আগে সবাই এদের ছাড়িয়ে দিল। তামান্না জোরে জোরে চিল্লিয়ে ডাকে, ও ভাইয়া গো, ও আম্মু, ও আব্বু। কেউ কারোর কাছে আসতে পারে না। তামান্নাকে ততক্ষণে গাড়িতে তুলে দিয়েছেন আদিপা খান। নীরবকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, বিদায়ের কান্নাকাটি শেষ, তবে এই কান্না যেন শেষ কান্না হয়, আর কোনোদিন যেন তোর বউয়ের চোখে পানি না ঝরে। নীরব তখনও চুপচাপ দাঁড়িয়ে আছে। এই মেয়ে তার বউ? কি আজব! সাব্বির তাকে ঠেলে ঠুলে গাড়িতে ঢুকিয়ে দেয়। ফিসফিস করে বলল, এখানেই থাকবে নাকি? বাড়িতে গিয়ে আমাদের আবার বাসর ঘরে সাজাতে হবে। তুমি তো চান্দু বিয়ে করেই খালাস, জ্বালা তো সব আমাদের। নীরব কেসে উঠল, চোখ পাকিয়ে বলল, দিন দিন বেদব হচ্ছিস। সাব্বির নীরবের মাথায় আর ঘাড়ে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কয়দিন পর বলবি আমি বাবা হচ্ছে রে, তখনই আসল বেয়াদবকে সেটা বোঝা যাবে। কথা শেষ করে সে হাসতে হাসতে চলে গেল। নিজেদের গাড়িতে আবার পিছনে বসতে হবে। এখানে অযথা বাক্য ব্যয় করে লাভ নেই। পিছনে যে নীরব বিমূঢ় হয়ে তাকিয়ে রইল, সেটা তোয়াক্কা করল না সাব্বির। সবাই যাওয়ার পরে ঝুমুরও পিছু পিছু যেতে নেয়, কিন্তু ফায়াজ তার হাত টেনে ধরে। ঝুমুরের চলন থামে, ঘাড় বাঁকিয়ে তাকায় সে। দৃশ্যমান হয় ফায়াজের ক্লান্ত মুখশ্রী। তার পাশে যে ফায়াজ দাঁড়িয়ে, সে খেয়ালই করেনি। ফায়াজ হেসে বলল, তুমি কোথায় যাচ্ছ? এখন না গেলে পরে পেছনের সিটে বসতে হবে। ফায়াজ তার হাত ধরে টেনে টেনে নিজের বাইকের কাছে নিয়ে আসে। ঝুমুর অবাক বিস্ময় নিয়ে তাকায়। ফায়াজ মাথা নুয়ে ঝুমুরের মুখ বরাবর এনে বলল, আমার পাখি আমার সাথে যাবে, আনন্দে মুক্ত পাখির ন্যায়। সে কেন খিচখিচ করে ওদের সাথে যাবে? ঝুমুর গোল গোল চোখে তাকিয়ে বলল, যেই ঠান্ডা, আমি তো বাতাসে আইসক্রিম হয়ে যাব। তখন আমি টুপ করে তোমাকে গিলে ফেলব, একদম মনের মণিকোঠায় যত্নে আড়াল করে রাখব, যাতে আর কারো নজরে না পড়ে। ঝুমুর টান দিয়ে হাত ছাড়িয়ে অন্যদিকে ফিরে গেল। হালকা গলায় বলল, শুধু আজে বাজে কথা। কি করবো বলো? বউটা আমার কিন্তু সরকারি জিনিসের মতো, যার তার নজরেই পড়ে, তারই পছন্দ হয়ে থাকে। কি করি বলো তো? কোথায় লুকাবো তোমায়? সাব্বির হাওয়ার বেগে এসে ফিসফিস করে বলল, শালা, এত ভাব দেখাস কেন? ঝুমুর আর ফায়াজ ভ্যাবাচাকা খেয়ে যায়। অবাক লোচনে তাকাই সাব্বিরের দিকে। এই পাগল আসলো কোথা থেকে? সাব্বির হাওয়ার বেগে এসে ঝড়ের বেগে আবার উধাও হয়ে গেল। ঝুমুর ফিক করে হেসে ফেলল। আস্তে আস্তে বলল, ভাব দেখান কেন ডক্টর সাহেব? বলতে বলতে আবারও হাসলো, সাথে ফায়াজও হাসলো। মেকি হাসি। এই অপমানের জবাব সে দিবেই। গাড়ি চলতে শুরু করার কিছুক্ষণ পরেই তামান্নার কান্না স্বাভাবিক হয়ে আসলো। তবু নাক টেনে টেনে ফ্যাচ ফ্যাচ করছে সে। শব্দ করে নাক ছেড়ে হাতের টিস্যুটা পায়ের নিচে গাড়িতে ফেললো। আবারও নাক টানা শুরু করলো। নীরব নিজের টিস্যুটা এগিয়ে দিতে দিতে বলল, আর কাঁদবে না প্লিজ। তামান্না এক টানা টিস্যুটা নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি চুপ থাকেন, সব দোষ আপনার।
নীরব হতভম্ব হয়ে তাকায়। এতক্ষণ ভেবেছিল মেয়েটা বুঝি তার মতন চুপচাপ স্বভাবের, কিন্তু এখন তো মনে হচ্ছে বিয়ে করে ধানি লঙ্কা নিয়ে যাচ্ছে। সে বিরক্ত কণ্ঠে বলল, মানে? আবার মানে খোঁজেন? এত যে কাঁদলাম, আপনার মতো পাষাণের চোখ দিয়ে এক ফোঁটাও পানি বের হলো না। নীরব তাজ্জব বনে গেল, বিদ্বিষ্ট কণ্ঠে বলল, আমি বাবার বাড়ি ছেড়ে যাচ্ছি নাকি? আশ্চর্য তো, আমি কাঁদবো কেন? আজব লোক তো আপনি। আপনি যাচ্ছেন না, কিন্তু আপনার বউ তো যাচ্ছে। ম্যানারলেস পুরুষ। কথার পিঠে কথা খুঁজে পেল না নীরব। নতুন বউ আর জামাইয়ের কথাবার্তা যে এইভাবে শুরু হয় সে জীবনে প্রথম দেখছে। পাঞ্জাবির কলার ঠিক করতে করতে সোজা হয়ে বসল সে। এই মেয়ের সাথে কথা বলা মানেই নিজের ইজ্জত খোয়ানো। সময় গড়াচ্ছে তার নিজস্ব গতিতে। বিয়ের পাট চুকিয়ে বউ নিয়ে সকালে বাড়িতে ফিরেছে অনেকক্ষণ হলো। সবাই এখন ব্যস্ত পথিকের ন্যায় নিরন্তর ছুটছে। দুয়ারে পাতা ঝরা হেমন্ত শীতের হিমেল হাওয়ায় গায়ে কাঁপুনি ধরিয়ে দেয়। অতিথিদের সরগমে খানভিলা আজ কিছুটা উষ্ণ, তবু বাড়ির গৃহিণীরা একের পর এক চা বানিয়ে দিচ্ছে অতিথিদের। ঠান্ডায় যেন কারো কষ্ট না হয়, হাত মুখ ধোয়ার জন্য ব্যবস্থা করছে গরম পানির। রাজ্যের ব্যস্ততায় একটু বিশ্রামের জো নেই যেন আজ। এসেছে থেকে সকলের সাথে ড্রয়িং রুমে বসে আছে নীরব। মাঝে একবার পুকুর থেকে হাত মুখ ধুয়ে এসেছে। অন্য জামাইদের মতন তার না আছে রুমে যাওয়ার তাড়া, আর না আছে কোনো উৎসাহ। সদ্য বিয়ে করা বউকে দেখার বিন্দুমাত্র আগ্রহ নেই। তার চারপাশে বাবা, চাচা আর বন্ধুদের বিরাট এক জটলা বেঁধেছে। রসিকতা আর আমোদ প্রমোদে ডুবে চায়ে ছোট ছোট চুমুক দিচ্ছে সবাই। নীরবের হাতের চা শরবত হওয়া বাকি। দীর্ঘক্ষণ বাদে বাদে চুমুক দিয়ে আবার তা হাতে ধরে রেখেছে। দুনিয়ার কোনো দিকে তার ধ্যান ধারণা নেই যেন। সে এখন বিবাহিত, এই কথাটা বারবার মস্তিষ্কে আঘাত হানছে। তার জন্য একটি মেয়ে আজ বাবার বাড়ির বন্ধন ছিন্ন করে স্বামীর ঘরে এসেছে। মাথায় রাজ্যের দুশ্চিন্তা নিয়ে নীরব থম মেরে আছে। ভাবছে, কেন এই মেয়েটা তার জীবনে আসলো? সে তো একতরফা ভালোবেসে ভালোই ছিল। ওইটুকু স্মৃতি আগলে না হয় বেঁচে থাকতো। কুদ্দুস আহমেদ বানিয়ে বানিয়ে গল্প করছে সবার সাথে, তার জীবনে ঘটা নানান কাহিনী শোনাচ্ছে। তবে এসব আদৌ ঘটেছে কিনা তা নিয়ে সন্দেহ হচ্ছে ফায়াজের। সে ভারী বিরক্ত নিয়ে তাকিয়ে আছে তার বাবার দিকে। ঠিক তখনই একজন প্রশ্ন করলেন, তো ভাই সাহেব, আপনার ছেলে মেয়ে কয়েকজন? আল্লাহ রাখলে এক ছেলে, আল্লাহ রাখলে এক ছেলে আর এক মেয়ে, তবে কপাল দোষে দুইটাই গাধা। ফট করে কথাটা বলেই জিভ কাটলেন তিনি। প্রশ্ন করা লোকটি তখন বেকুব বনে গেল। কুদ্দুস আহমেদ অপ্রস্তুত হাসলেন, বললেন, ও কিছু না, কথা শুনে না আর কি। ওপাশের লোকটি মাথা দোলালেন, বললেন, কোন ক্লাসে পড়ে ছেলে মেয়েরা? ছেলে আলহামদুলিল্লাহ ডাক্তার, আর মেয়ে 10ম শ্রেণীতে পড়ে। এই যে আমার ছেলে। কুদ্দুস আহমেদ আঙুল তাক করে ফায়াজকে দেখালেন। তবে ফায়াজ তখন রাগে ফুঁসছে। গাধা উপাধি শুনতে শুনতে এখন নিজেকে সত্যিই গাধা মনে হয়। ফয়েজের লালিত মুখায়ব দেখে কুদ্দুস আহমেদের হাসি কমে এলো। তার আনন্দে ভাটা পড়ল যেন। তিনি আস্তে করে উঠে জায়গা ত্যাগ করলেন। পাশের লোকটি চোয়াল ঝুলিয়ে ফায়াজকে দেখছে। এত বড় ছেলেকে কেউ গাধা বলে? বাড়ির সব মেয়ে তামান্নাকে ঘিরে বসে আছে। নানান কথা বলে বলে হাসছে তারা। তামান্নাও অল্প স্বল্প হাসছে। তার চোখ তো কেবল ঝুমুর নামক মেয়েটিকেই দেখছে। আসলেই মেয়েটি সুন্দর, সত্যিই সবাই সুন্দরের পূজারী। ঝুমুর মাঝে মাঝে তাকাচ্ছে তামান্নার দিকে, সাথে সাথে দৃষ্টি মিলে যাচ্ছে। ঝুমুর অপ্রস্তুত হয়। কেউ তার দিকে তাকিয়ে থাকলে তার অস্বস্তি লাগে। সে শান্তার দিকে একটু চেপে বসে। শান্তা তখনও এক টুকরো লেবু নাকে চেপে ধরে রেখেছে। নাড়া খাওয়ায় তার ধ্যান ভাঙে। বিরক্ত হয়ে তাকায় ঝুমুরের দিকে। ঝুমুরও সরু চোখে তাকায়। সন্ধিও গলায় প্রশ্ন করে, তোমার কাহিনী কি বলো তো বুবুই? কাহিনী মানে? এই যে আলাদা আলাদা থাকছো, কিছু খাচ্ছ না ঠিক মতো, আগের মতো আনন্দও করছো না, মানে কি বুঝলাম না আমি। শান্তা লাজুক হেসে পূর্বের ন্যায় বালিশে আধা শোয়া হয়ে হেলান দিয়ে চোখ বন্ধ করে। ঝুমুর রেগে বলল, আমি কিন্তু কিছু বুঝেছি। যেটা বুঝেছিস ওটাই। ইন্নালিল্লাহ, থুকু, আলহামদুলিল্লাহ। কবে থেকে? শান্তা কিছু বলল না, কেবল চোখ বন্ধ রেখেই হাসল। ততক্ষণে তাদের ফিসফিস করে বলা কথা সকলের কর্ণপাত হয়। অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে রইল মেহরিমা আর ফারিয়া।
ফারিয়া তো রীতিমতন লাফিয়ে ওঠে। আহা, খালামণি হচ্ছে, এইসব কোথায় রাখি? মিম হাসতে হাসতে বলল, তোরা কেউ জানতিস না? তারা তিনজন দুদিকে মাথা নাড়ায়।